প্রিয় দর্শক, লিজান আমার আমিতে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের পর্বে আমরা একজন বিশেষ অতিথিকে এনেছি, যাকে আমরা খুব খুব পছন্দ করি। তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই, তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, একটা কথা তো বলবই, তিনি এবছর 60তম বছরে পদার্পণ করেছেন। তিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী। স্যার, কেমন আছেন? অনেক ভালো আছি। আপনি সুন্দর করে কথা বলতে পারেন। আপনার প্রেমে কতজন মেয়ে পড়েছে যদি প্রশ্নটা করি? সেটা তো আমি বলতে পারবো না, সেটা মেয়েদের জিজ্ঞেস করতে হবে। আপনার কাছে কেউ এসেছে এরকম কিছু বলে? আমার যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা। কেমন? একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন। আমি বললাম তোমার বয়স কত? ও বললো আমার বয়স 22। আমি বললাম যে আমি তোমার ঠাকুরদার বয়সী, টেলিফোন রাখো। এখনো প্রচুর ফোন আসে এবং আমার খুব মানে খুব অদ্ভুত লাগে যে এটা তো বিয়ে করার বয়স না। আচ্ছা, তো আপনি বলছেন যে আপনাকে যারা ভালোবেসেছে কারা কতজন সেটা আপনি বলতে পারবেন না, মেয়েরা বলতে পারবে। কিন্তু আপনার কাছে যারা পৌঁছেছে, আপনার পর্যন্ত যারা পৌঁছেছে, তাদের এক্সপ্রেশনস গুলো কিরকম ছিল আপনার কাছে? আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল। উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন ও আপনি সেই। তো আমি তো বুঝি না আপনি সেই মানে। তো আমি বললাম আপনি সেই মানে? তখন মেয়েটা বলল, আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদীর প্রেমে পড়েছিলাম, কিন্তু 4 বছর একসঙ্গে কাটিয়েছি আমরা, ওকে বলতে পারি নাই। I was so amused. সে বললে কি হইতো আমি জানি না। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। কে সে? এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে। আমরা কি চিনি? চেনো হয়তো। আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম আপনি কিভাবে অনুভব করেন? প্রেম হচ্ছে স্বর্গীয়। এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি, এটা পবিত্র এবং স্বর্গীয়। প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই। আমি শুধু মানুষের প্রেমের কথা বলছি না। একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে, একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যারা দোয়েল পাখি বসে, সে তারও প্রেমে পড়তে পারে, তাই না? সাধারণত আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা, সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে। ব্যাপারটা কিন্তু সেরকম না, তাই না? ধরো যেমন আমাদের প্রফেট, তার সঙ্গে আল্লাহর যে প্রেম, এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? এটা ডিফাইন করা সম্ভব না। ইউ হ্যাভ টু ফিল ইট ইন ইউর হার্ট। প্রেম হচ্ছে এরকম। আমি একটু মানব প্রেমের মধ্যেই থাকছি। অনেকে বলেন যে প্রেমে পড়লে হৃদয়ে, হার্টে ব্যথা করে, অনেকের পেটে ব্যথা করে, অনেকের মাথায়ও ব্যথা করে। তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে সেই ব্যথাটা কেমন? সেটা তোমার মনে হয় যে পেটের উপর একটা প্রজাপতি নাচতেছে। এবং প্রেমের ব্যথার মতো এত মিষ্টি ব্যথা বোধহয় পৃথিবীতে নাই। তো প্রজাপতি নাচলে কেমন লাগে সেটা একটু আপনার কাছ থেকে শুনি। এটা তো অনেক সুরসুরি জাতীয় একটা জিনিস, এটা আসলে বোঝানো সম্ভব না।
তুমি হয়তো কাউকে ভালোবাসো বা কারো প্রেমে পড়েছো, তুমি তোমারটা তোমার মতো করে বুঝবে, আমি আমারটা আমার মতো করে বুঝবো। আচ্ছা, আপনার ওই যে ক্যামেরাম্যান যে আছে এখানে, কি নাম তোমার? হ্যাঁ, ছোটন। ছোটন। ছোটন ওর প্রেমের অনুভূতি কি এটা ও বুঝবে, ওটা তো আমি বুঝবো না। আমি যখন বালক ছিলাম তখন প্রেম বলতে যেটা বুঝতাম, পরিণত বয়সে এসে আমি দেখলাম প্রেম আসলে অন্যরকম। পার্থক্যটা কি? পার্থক্যটা অনেক অনেক অনেক। আমি তো ধরো যেমন প্রথম প্রেমের যে অনুভূতি, সেটা হচ্ছে যে বই পড়ে, শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র পড়ে প্রেম সম্পর্কে একটা ধারণা মাথায় ছিল। ওইটা আসলে প্রেমের অনুভূতি না। প্রেমের অনুভূতি একেবারেই অন্যরকম, একেবারেই। এটা এক একজনের কাছে এক এক রকম, এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না। প্রথম প্রেমের কথা বলছেন, সেটা বইয়ের কথা বললেন, কিন্তু প্রথম মানব প্রেম যদি বলি, সেটা হচ্ছে আমি তখন অনেক ছোট। কত বয়স? বয়স কত হবে তখন? এই ধরো 14-15। তখন প্রেমে পড়লাম এক গার্লস স্কুলের ম্যাডামের, যার বয়স ধরো আমার চাইতে 20 বছর বেশি। ওইটা আমার প্রথম প্রেমে পড়া। প্রেমে বহুবার পড়েছি, বহুবার। প্রেমে পড়ার মতো আনন্দ বোধ আর কিছুতে নাই। কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যে কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গরিত কাজ বোধহয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নাই। আমার কেন জানি মনে হয় যারা খুব সুন্দর করে কথা বলতে পারেন তারা অনেক সুন্দর করে লেখেনও। তা আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনি কেন লেখেন না? আমি সুন্দর করে কথা বলি কিনা জানি না, তবে আমি যেটা বুঝি আমি সেটা বলি। আমি মিথ্যে পছন্দ করি না। আচ্ছা, মিথ্যে কথা যে বলি না, এটা বললে পাপ হবে। মিথ্যে মাঝে মাঝে বলতে হয়। এখন একটা মেয়ে দেখতে হয়তো অত ভালো না, সে হয়তো জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগছে, আমাকে বলতে হয় চমৎকার। এটা মিথ্যাচার না, এটা একটা মানুষকে তুমি যখন আনন্দ দাও, এর মধ্যে পুণ্য আছে, সেই পুণ্যটা তুমি অর্জন করলা। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেল। কোথাও যাবেন না, কারণ বিরতির পরে আমরা আমাদের এই প্রিয় অভিনেতার আরো অজানা কিছু কথা জানতে পারবো। অনেকের ধারণা ফরিদি ভাই উশৃঙ্খল, বিশৃঙ্খল। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম লিজান আমার আমিতে। আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের দেশের এক বরেণ্য অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদি। আচ্ছা, আপনি যাদেরকে ভালোবাসতেন তারা আপনাকে পছন্দ করেনি, এরকম কখনো ঘটেছে? না, আমি জানি না। আসলে কেউ কেউ হয়তো অপছন্দ করে, আবার কেউ কেউ হয়তো এড়িয়ে যায়, আমি বুঝি না। আচ্ছা, প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা। আচ্ছা, মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছু খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই। প্রেমটা এরকম। আপনি অভিনেতা হতে চেয়েছিলেন, অনেকেই অভিনেতা হতে চায়, কিন্তু সবার পক্ষে নিজেকে একজন সম্ভাব্য অভিনেতা হিসেবে প্রমাণ করার সুযোগ হয় না। আপনার পক্ষে সেটা সম্ভব হলো কিভাবে? যে কাজটা করি সেটা পছন্দ করি, এবং যে কাজটা করি নিষ্ঠার সাথে করি, সততার সঙ্গে করি। সে কারণেই বোধহয় আমি মোটামুটি বলতে পারো যে অভিনেতা হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছি। ঢাকা থিয়েটারের সাথে, মঞ্চের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে? সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হচ্ছে যে 1977 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি তখন নাট্য সম্পাদক। তখন আন্তঃহল একটা নাট্য প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম।
তো ওখানে জাজ হিসেবে গিয়েছিলেন আমাদের ঢাকা থিয়েটারের প্রধান পুরুষ জনাব নাসিরউদ্দিন ইউসুফ। উনি আমার লেখা, আমার ডিরেকশন এবং আমি ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলাম। ওটা দেখে নাটক শেষে যাওয়ার পরে বললেন যে আমাদের ঢাকায় একটা দল আছে, দলটার নাম ঢাকা থিয়েটার, আপনি যদি জয়েন করেন আপনার ভালো লাগবে। তারপরে সেলিম ভাইকে বললাম, সেলিম আলদিন, সেলিম ভাই আমাকে নিয়ে গেল, ওইভাবে ঢাকা থিয়েটারে আসেন। সেটা কোন সাল? সেটা 77 সাল। সেই সময় ঢাকা থিয়েটার, বর্তমানের ঢাকা থিয়েটার, দুটোর মধ্যে যদি একটু তুলনা করতে এখন বলি। আমরা যখন ছিলাম একসঙ্গে, এতগুলো একঝাক তরুণ মেধাবী অভিনেতা, তাদের সঙ্গে আমি কাজ করেছি, সেটা ছিল ঢাকা থিয়েটারের স্বর্ণযুগ। এখন আমি থিয়েটার ওইভাবে দেখি না, মাঝে মধ্যে যাই। ওই গেলে একটা সমস্যা হয় যে সবাই এসে মানে সবাই এসে এমনভাবে বিরক্ত বলবো না, এমনভাবে ধরে আমাকে যে আবার একটু অভিনয় করেন মঞ্চে, আমরা দেখতে চাই। অনেকেই বলে যে আমরা আপনার মঞ্চের অভিনয় দেখি নাই, দেখতে চাই। তখন খুব বিব্রত হই, কারণ আমি জানি আমি মঞ্চে আর কোনোদিন কাজ করব না। কারণ মঞ্চে কাজ করার জন্য যেই ধরনের প্রাণ শক্তি লাগে সেটা হয়তো আমার আছে, কিন্তু আরেকটু বেশি থাকলে হয়তো করতাম। সেই প্রাণ শক্তিটা একজন অভিনেতা কোথা থেকে নিয়ে আসতে পারে আপনার মনে হয়? কিভাবে নিজেকে তৈরি করতে পারে? দেখো, ওই গিরিশ ঘোষ না কার জন্য একটা কথা আছে, দেহপট শনে নট সকলই হারায়। কারণ অভিনয় করতে একটা সুস্থ শরীর লাগে, একটা সুস্থ কণ্ঠস্বর লাগে। এখন শরীরের সামর্থ্য থাকতে হবে তো, কারণ মঞ্চে অভিনয় করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো সেই জায়গাটা ওই আমি বোধহয় হারিয়ে ফেলেছি। আমার মনে আছে কেরামত মঙ্গল নাটকে আমার একটা এপিসোড ছিল প্রায় 40 মিনিটসের, মানে এক নাগারে সংলাপ বলে যাওয়া। এবং তখন তো মহিলা সমিতিতে তোমারই ছিল না, এই এয়ার কন্ডিশনার ছিল না, প্রচুর ঘাম হতো, এবং আমার 1 থেকে 1.5 পাউন্ড ওজন কমে যেত প্রত্যেকটা শোতে, এত পরিশ্রম। মঞ্চে কাজ করার সময়, সেই সময়টা, যে সময়টা আপনি স্বর্ণ যুগের কথা বলছেন মঞ্চের, সেই মুহূর্তে, সেই সময়ে টেলিভিশন এবং মঞ্চে কাজ করার একটা কম্পিটিশনের একটা বিষয় চলে এসেছিল। আপনার সাথে যারা কাজ করছিলেন মঞ্চে, আপনার থেকে কম শক্তিশালী যারা অভিনেতা, তারা টেলিভিশনে গিয়ে অনেক আলোচিত হয়ে উঠছেন। তো এটা কখনো আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে? না, কখনোই না। দেখো, আমি লোভী মানুষ না, আই এম নট এ গ্রিডি পার্সন, আই এম এ ভেরি সিম্পল পার্সন। আমার জীবনযাপন তুমি যদি দেখো, তুমি খুবই অবাক হবে। অনেকের ধারণা ফরিদি ভাই উশৃঙ্খল, বিশৃঙ্খল জীবনযাপন করেন, আসলেই না। আমি অত্যন্ত সুশৃঙ্খল। মানুষের অনেক ভুল ধারণা আছে, মানুষ ভেবে নেয়, তো মানুষের ভাবনার জায়গায় তো আমার কোনো হাত নাই। ওকে, তোমার ভাবনা তুমি ভাবো, আমার কাজ আমি করে যাই। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেবার সময় হয়ে গেল। আমাদের কথা কিন্তু এখনো শেষ হয়নি, তাই আমাদের সাথেই থাকুন। সাথীতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মনক নদে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম লিজান আমার আমিতে। আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের দেশের বরেণ্য অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদী। আপনার কাছে একজন স্টার হওয়া, এই স্টারের সংজ্ঞাটা কি? স্টারের সংজ্ঞা হচ্ছে তুমি যেভাবে জীবন যাপন করো, তুমি যেভাবে পরিচ্ছদ পরো, যেভাবে শার্ট পরো, এইটা যখন মানুষ ফলো করবে। ধরো, আমি শার্টের হাতল কখনোই পরিপাটি করে রাখি না। আমি অনেককেই দেখছি যে তারাও এরকম থাকে। তো একজন অভিনেতাকে বা যে কোনো শিল্পীকে যদি সাধারণ মানুষ ফলো করে, সে স্টার। টেলিভিশনে এত একদম শিখরেই বলবো পৌঁছানোর পর, একজন সফল অভিনেতার পর চলচ্চিত্রে পদার্পণ, এই চলচ্চিত্রে আসার
ইচ্ছাটা কেন? দেখো, আমি এক পর্যায়ে আবিষ্কার করলাম যে আমি অভিনয় ছাড়া আর কিছুই করতে পারি না, আর কিছুই শিখি নাই। কিন্তু অভিনয় করে তখনকার সময়ে অভিনয় করে তো জীবন ধারণ করা সম্ভব ছিল না, কারণ তখন টেলিভিশনে একটা নাটক করলে আমরা পেতাম 320 টাকা। তখন আমি চিন্তা করলাম যে আমাকে যদি অর্থ উপার্জন করতে হয় তাহলে হয় যাত্রা করতে হবে, আর তা না হলে চলচ্চিত্রে অভিনয় করতে হবে। তো আমি প্রথমে চিন্তা করলাম যে যাত্রাই করি। আমি গেলাম অমলেন্দু বিশ্বাস, তাকে নমস্কার, তার কাছে গেলাম। যাওয়ার পরে উনি বললেন যে দেখো বাবা, এই লাইনটাই এসো না। আমি বললাম কেন? আমি তো অভিনয় করে বাঁচতে চাই। ওইখান থেকে তুমি যেই টাকা পাবা তাতে তুমি জীবন ধারণ করতে পারবে না। আমি বললাম যে আপনি তো করেন। বলে যে আমি তো একা উপার্জন করি না, আমার স্ত্রী সঙ্গে আছেন। তারপরে আমি চিন্তা করলাম যে না, আমাকে ফিল্ম করতে হবে। এইভাবে ফিল্মে যাও। ফিল্মে যে আমি গিয়েছি মানে একটা পরিশীলিত বা শিল্প সৃষ্টি করার জন্য তা কিন্তু না, জাস্ট অর্থ উপার্জনের জন্য আমি চলচ্চিত্রে গিয়েছি। শুধুই অর্থ উপার্জন, আর কিচ্ছু না। আপনার জীবনে সুবর্ণা মুস্তাফাকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না। কেন? এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কারণ আমি কোন অবস্থাতে চাই না তার কোনো অসম্মান হোক, কারণ উনি একসময় আমার স্ত্রী ছিলেন, সেটা আমি সবসময় মাথায় রাখি। আমরা যদি আপনার এক একটা দিন সম্পর্কে জানতে চাই, যে পুরো দিনটা আপনি কিভাবে কাটান, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুম থেকে ওঠেন কখন, ঘুম থেকে উঠে সকালে কয়টায়? আমি যখন উঠি তখনই সকাল। আচ্ছা, সেটা দুপুর হোক, বিকেল হোক বা সকাল হোক, আমি যখন উঠি আমি ধরে নিই এটি সকাল। আচ্ছা, তারপর কি করেন? তারপরে কি, এই স্নান করি, তারপরে খাবার খাই, তারপর টেলিভিশন দেখি, তারপর কাজ থাকলে কাজে যাই, কাজ থেকে ফিরে টেলিভিশন দেখি, খাবার খাই, মাঝে মাঝে মদ্যপান করি, তারপর ঘুমিয়ে পড়ি। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে ঘুমানোর সময় আপনি শেষ কি করেন, তাহলে আমি বলবো যে আমি চোখ বন্ধ করি। আচ্ছা, তো আবারও আরেকটা প্রশ্ন করছি, মদ্যপানটা কি বেড়েছে না কমেছে? মদ্যপান আমি করি না, মাঝে মাঝে মধ্যে, কালে ভাদ্রে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার কাছে এখন জানতে চাইবো যে এখন যারা অভিনয় করতে আগ্রহী, এই প্রজন্মের যারা অভিনয় শিল্পীরা রয়েছেন, তাদের কাছে আপনি আদর্শ, তো তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? দেখো, আমি কারো আদর্শ হতে চাই না। আমার পরামর্শ হচ্ছে যে তুমি যা করো বুঝে করো, সততার সঙ্গে করো, তাহলে সাফল্য অনিবার্য। আই ক্যান গ্যারেন্টি। আপনাকে অশেষ ধন্যবাদ। খুব ইচ্ছা করছিল একটু জিজ্ঞেস করতে যে কখনো কিছু মানে মনের আনন্দে, খুব আনন্দ যদি ফিল করেন যে হ্যাঁ খুব আনন্দিত, কখনো কোনো কবিতা আবৃত্তি করেছেন কি, কখনো কোনো ছড়া কিছু একটা কখনো কি আবৃত্তি করেছেন খুব আনন্দের সময়? আনন্দের সময় গান গাই, আনন্দের সময় হো হো করে হাসি। আনন্দিত হলে তোমার মানে কাকে কাকে বলবো মানুষ খুঁজি। আচ্ছা, নিরন্তর। তো যেহেতু বললেন আপনি গান গান, একটু কি আমাদের দু লাইন আমাদের জন্য? দেখো, আমার সুর এত বাজে যে গান গাইলে তোমার এই অনুষ্ঠানের জন্য সেটা অপমান হবে। আচ্ছা, দু লাইন আবৃত্তি করবেন আপনার প্রিয় কবিতা? হ্যাঁ, সেটা করতে পারি। এই শামীম, রিভার্বে দাও। দিছ? ওকে, জি দিয়েছেন। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকনদে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির যেন নীর হায় রে জীবন নদে।
অশেষ ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, এখানে ক্যামেরায় যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা আমাকে পানি খাওয়ালেন তাদেরকে ধন্যবাদ, প্যানেলে যারা আছেন আমি জানি না, একমাত্র শামীমকে চিনি আমি, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হাসি মুখে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের লিজান আমার আমিতে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সবার প্রিয় অভিনেতা, আমাদের প্রিয় একজন মানুষ হুমায়ুন ফরিদীকে। তো তাকে আমরা অনেক যন্ত্রণা দিয়েছি অনেক প্রশ্ন করে, কিন্তু আমাদের আজকের এই মুহূর্তটা আমার জন্য অনেক বিশেষ একটি মুহূর্ত। তার সাথে তার কাছ থেকে অনেক কিছু শুনতে পেলাম, জানতে পেলাম। তো তার এই 60তম বর্ষে পদার্পণে আমাদের শুভকামনা রইল, তার দীর্ঘায়ু কামনা করছি, তিনি যেন সুস্থ থাকেন, সেটাই আমাদের আশা। শুভরাত্রি। প্রিয় দর্শক, লিজান আমার আমিতে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের পর্বে আমরা একজন বিশেষ অতিথিকে এনেছি, যাকে আমরা খুব খুব পছন্দ করি। তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই, তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, একটা কথা তো বলবই, তিনি এবছর 60তম বছরে পদার্পণ করেছেন। তিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী। স্যার, কেমন আছেন? অনেক ভালো আছি। আপনি সুন্দর করে কথা বলতে পারেন। আপনার প্রেমে কতজন মেয়ে পড়েছে যদি প্রশ্নটা করি? সেটা তো আমি বলতে পারবো না, সেটা মেয়েদের জিজ্ঞেস করতে হবে। আপনার কাছে কেউ এসেছে এরকম কিছু বলে? আমার কাছে এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা। কেমন? একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন। আমি বললাম তোমার বয়স কত? ও বললো আমার বয়স 22। আমি বললাম যে আমি তোমার ঠাকুরদার বয়সী, টেলিফোন রাখো। এখনো প্রচুর ফোন আসে এবং আমার খুব মানে খুব অদ্ভুত লাগে যে এটা তো বিয়ে করার বয়স না। আচ্ছা, তো আপনি বলছেন যে আপনাকে যারা ভালোবেসেছে কারা কতজন সেটা আপনি বলতে পারবেন না, মেয়েরা বলতে পারবে, কিন্তু আপনার কাছে যারা পৌঁছেছে, আপনার পর্যন্ত যারা পৌঁছেছে, তারা তাদের এক্সপ্রেশনস গুলো কিরকম ছিল আপনার কাছে? আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল। উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন ও আপনি সেই। তো আমি তো বুঝি না আপনি সেই মানে। তো আমি বললাম আপনি সেই মানে? তখন মেয়েটা বলল, আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদীর প্রেমে পড়েছিলাম, কিন্তু 4 বছর একসঙ্গে কাটিয়েছি আমরা, ওকে বলতে পারি নাই। I was so amused. সে বললে কি হতো আমি জানি না। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। কে সে? এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে। আমরা কি চিনি? চেনো হয়তো। আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম আপনি কিভাবে অনুভব করেন? প্রেম হচ্ছে স্বর্গীয়। এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি, এটা পবিত্র এবং স্বর্গীয়। প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই। আমি শুধু মানুষের প্রেমের কথা বলছি না। একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে, একটা মানুষ তার
বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যারা দোয়েল পাখি বসে, সে তারও প্রেমে পড়তে পারে, তাই না? সাধারণত আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা, সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে, ব্যাপারটা কিন্তু সেরকম না, তাই না? ধরো যেমন আমাদের প্রফেট, তার সঙ্গে আল্লাহর যে প্রেম, এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? এটা ডিফাইন করা সম্ভব না। ইউ হ্যাভ টু ফিল ইট ইন ইউর হার্ট। প্রেম হচ্ছে এরকম। আমি একটু মানব প্রেমের মধ্যেই থাকছি। অনেকে বলেন যে প্রেমে পড়লে হৃদয়ে হার্টে ব্যথা করে, অনেকের পেটে ব্যথা করে, অনেকের মাথায়ও ব্যথা করে। তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে সেই ব্যথাটা কেমন? সেটা তোমার মনে হয় যে পেটের উপর একটা প্রজাপতি নাচতেছে, এবং প্রেমের ব্যথার মতো এত মিষ্টি ব্যথা বোধহয় পৃথিবীতে নাই। তো প্রজাপতি নাচলে কেমন লাগে সেটা একটু আপনার কাছ থেকে শুনি। এটা তোমার সুরসুরি জাতীয় একটা জিনিস, এটা আসলে বোঝানো সম্ভব না। তুমি হয়তো কাউকে ভালোবাসো বা কারো প্রেমে পড়েছো, তুমি তোমারটা তোমার মতো করে বুঝবে, আমি আমারটা আমার মতো করে বুঝবো। আচ্ছা, আপনার ওই যে ক্যামেরাম্যান যে আছে এখানে, কি নাম তোমার? হ্যাঁ, ছোটন। ছোটন। ছোটন ওর প্রেমের অনুভূতি কি এটা ও বুঝবে, ওটা তো আমি বুঝবো না। আমি যখন বালক ছিলাম তখন প্রেম বলতে যেটা বুঝতাম, পরিণত বয়সে এসে আমি দেখলাম প্রেম আসলে অন্যরকম। পার্থক্যটা কি? পার্থক্যটা অনেক অনেক অনেক। আমি তো ধরো যেমন প্রথম প্রেমের যে অনুভূতি, সেটা হচ্ছে যে বই পড়ে, শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র পড়ে প্রেম সম্পর্কে একটা ধারণা মাথায় ছিল। ওইটা আসলে প্রেমের অনুভূতি না। প্রেমের অনুভূতি একেবারেই অন্যরকম, একেবারেই। এটা এক একজনের কাছে এক এক রকম, এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না। প্রথম প্রেমের কথা বলছেন, সেটা বইয়ের কথা বললেন, কিন্তু প্রথম মানব প্রেম যদি বলি সেটা হচ্ছে আমি তখন অনেক ছোট। কত বয়স? বয়স কত হবে তখন? এই ধরো 14-15। তখন প্রেমে পড়লাম এক গার্লস স্কুলের ম্যাডামের, যার বয়স ধরো আমার চেয়ে 20 বছর বেশি। ওইটা আমার প্রথম প্রেমে পড়া। প্রেমে বহুবার পড়েছি, বহুবার। প্রেমে পড়ার মতো আনন্দ বোধ আর কিছুতে নাই। কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যে কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গরিত কাজ বোধহয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। আমার কেন জানি মনে হয় যারা খুব সুন্দর করে কথা বলতে পারেন তারা অনেক সুন্দর করে লেখেনও। তা আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনি কেন লেখেন না? আমি সুন্দর করে কথা বলি কিনা জানি না, তবে আমি যেটা বুঝি আমি সেটা বলি। আমি মিথ্যে পছন্দ করি না। আচ্ছা, মিথ্যে কথা যে বলি না, এটা বললে পাপ হবে। মিথ্যে মাঝে মাঝে বলতে হয়। এখন একটা মেয়ে দেখতে হয়তো অত ভালো না, সে হয়তো জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগছে, আমাকে বলতে হয় চমৎকার। এটা মিথ্যাচার না, এটা একটা মানুষকে তুমি যখন আনন্দ দাও, এর মধ্যে পুণ্য আছে, সেই পুণ্যটা তুমি অর্জন করলা। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেল। কোথাও যাবেন না, কারণ বিরতির পরে আমরা আমাদের এই প্রিয় অভিনেতার আরো অজানা কিছু কথা জানতে পারবো। অনেকের ধারণা ফরিদি ভাই উশৃঙ্খল, বিশৃঙ্খল। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম লিজান আমার আমিতে। আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের দেশের এক বরেণ্য অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদি। আচ্ছা, আপনি যাদেরকে ভালোবাসতেন তারা আপনাকে পছন্দ করেনি, এরকম কখনো ঘটেছে? না, আমি জানি না। আসলে কেউ কেউ হয়তো অপছন্দ করে, আবার কেউ কেউ
হয়তো এড়িয়ে যায়, আমি বুঝি না। আচ্ছা, প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা। আচ্ছা, মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছুই খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই। প্রেমটা এরকম। আপনি অভিনেতা হতে চেয়েছিলেন, অনেকেই অভিনেতা হতে চায়, কিন্তু সবার পক্ষে নিজেকে একজন সম্ভাব্য অভিনেতা হিসেবে প্রমাণ করার সুযোগ হয় না। আপনার পক্ষে সেটা সম্ভব হলো কিভাবে? যে কাজটা করি সেটা পছন্দ করি, এবং যে কাজটা করি নিষ্ঠার সাথে করি, সততার সঙ্গে করি। সে কারণেই বোধহয় আমি মোটামুটি বলতে পারো যে অভিনেতা হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছি। ঢাকা থিয়েটারের সাথে, মঞ্চের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে? সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হচ্ছে যে 1977 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি তখন নাট্য সম্পাদক। তখন আন্তঃহল একটা নাট্য প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম। তো ওখানে জাজ হিসেবে গিয়েছিলেন আমাদের ঢাকা থিয়েটারের প্রধান পুরুষ জনাব নাসিরউদ্দিন ইউসুফ। উনি আমার লেখা, আমার ডিরেকশন এবং আমি ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলাম। ওটা দেখে নাটক শেষ হয়ে যাওয়ার পরে বললেন যে আমাদের ঢাকায় একটা দল আছে, দলটার নাম ঢাকা থিয়েটার, আপনি যদি জয়েন করেন আপনার ভালো লাগবে। তারপরে সেলিম ভাইকে বললাম, সেলিম আলদিন, সেলিম ভাই আমাকে নিয়ে গেল। ওইভাবে ঢাকা থিয়েটারে আসলাম। সেটা কোন সাল? সেটা 77 সাল। সেই সময় ঢাকা থিয়েটার, বর্তমানের ঢাকা থিয়েটার, দুটোর মধ্যে যদি একটু তুলনা করতে এখন বলি। আমরা যখন ছিলাম একসঙ্গে, এতগুলো একঝাক তরুণ মেধাবী অভিনেতা, তাদের সঙ্গে আমি কাজ করেছি, সেটা ছিল ঢাকা থিয়েটারের স্বর্ণযুগ। এখন আমি থিয়েটার ওইভাবে দেখি না, মাঝে মধ্যে যাই। ওই গেলে একটা সমস্যা হয় যে সবাই এসে সবাই এসে এমনভাবে বিরক্ত বলবো না, এমনভাবে ধরে আমাকে যে আবার একটু অভিনয় করেন মঞ্চে, আমরা দেখতে চাই। অনেকেই বলে যে আমরা আপনার মঞ্চের অভিনয় দেখি নাই, দেখতে চাই। তখন খুব বিব্রত হই, কারণ আমি জানি আমি মঞ্চে আর কোনোদিন কাজ করব না। কারণ মঞ্চে কাজ করার জন্য যেই ধরনের প্রাণ শক্তি লাগে সেটা হয়তো আমার আছে, কিন্তু আরেকটু বেশি থাকলে হয়তো করতাম। সেই প্রাণ শক্তিটা একজন অভিনেতা কোথা থেকে নিয়ে আসতে পারে আপনার মনে হয়? কিভাবে নিজেকে তৈরি করতে পারে? দেখো, ওই গিরিশ ঘোষ না কার জন্য একটা কথা আছে, দেহপট শনে নট সকলই হারায়। কারণ অভিনয় করতে একটা সুস্থ শরীর লাগে, একটা সুস্থ কণ্ঠস্বর লাগে। এখন শরীরের সামর্থ্য থাকতে হবে তো, কারণ মঞ্চে অভিনয় করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো সেই জায়গাটা ওই আমি বোধহয় হারিয়ে ফেলেছি। আমার মনে আছে কেরামত মঙ্গল নাটকে আমার একটা এপিসোড ছিল প্রায় 40 মিনিটসের, মানে এক নাগারে সংলাপ বলে যাওয়া। এবং তখন তো মহিলা সমিতিতে তোমার ছিল না, এই এয়ার কন্ডিশনার ছিল না, প্রচুর ঘাম হতো, এবং আমার 1 থেকে 1.5 পাউন্ড ওজন কমে যেত প্রত্যেকটা শোতে, এত পরিশ্রম। মঞ্চে কাজ করার সময়, সেই সময়টা, যে সময়টা আপনি স্বর্ণ যুগের কথা বলছেন মঞ্চের, সেই মুহূর্তে, সেই সময়ে টেলিভিশন এবং মঞ্চে কাজ করার একটা কম্পিটিশনের একটা বিষয় চলে এসেছিল। আপনার সাথে যারা কাজ করছিলেন মঞ্চে, আপনার থেকে কম শক্তিশালী যারা অভিনেতা, তারা টেলিভিশনে গিয়ে অনেক আলোচিত হয়ে উঠছেন। তো এটা কখনো আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে? না, কখনোই না। দেখো, আমি লোভী মানুষ না। আই এম নট এ গ্রিডি পার্সন, আই এম এ ভেরি সিম্পল পার্সন। আমার জীবনযাপন তুমি যদি দেখো, তুমি খুবই অবাক হবে। অনেকের ধারণা ফরিদি ভাই উশৃঙ্খল, বিশৃঙ্খল জীবনযাপন করেন, আসলেই না। আমি অত্যন্ত সুশৃঙ্খল। মানুষের অনেক ভুল ধারণা আছে, মানুষ ভেবে নেয়, তো মানুষের ভাবনার জায়গায় তো আমার কোনো হাত নাই।
ওকে, তোমার ভাবনা তুমি ভাবো, আমার কাজ আমি করে যাই। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেবার সময় হয়ে গেল। আমাদের কথা কিন্তু এখনো শেষ হয়নি, তাই আমাদের সাথেই থাকুন। সাথীতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকোনদে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম লিজান আমার আমিতে। আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের দেশের বরেণ্য অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদী। আপনার কাছে একজন স্টার হওয়া, এই স্টারের সংজ্ঞাটা কি? স্টারের সংজ্ঞা হচ্ছে তুমি যেভাবে জীবন যাপন করো, তুমি যেভাবে পরিচ্ছদ পরো, যেভাবে শার্ট পরো, এইটা যখন মানুষ ফলো করবে। ধরো আমি শার্টের হাতল কখনোই পরিপাটি করে রাখি না, আমি অনেককেই দেখছি যে তারাও এরকম থাকে। তো একজন অভিনেতাকে বা যে কোনো শিল্পীকে যদি সাধারণ মানুষ ফলো করে, সে স্টার। টেলিভিশনে এত একদম শেখরেই বলবো পৌঁছানোর পর একজন সফল অভিনেতার পর চলচ্চিত্রে পদার্পণ, এই চলচ্চিত্রে আসার ইচ্ছাটা কেন? দেখো, আমি এক পর্যায়ে আবিষ্কার করলাম যে আমি অভিনয় ছাড়া আর কিছুই করতে পারি না, আর কিছুই শিখি নাই। কিন্তু অভিনয় করে তখনকার সময় অভিনয় করে তো জীবন ধারণ করা সম্ভব ছিল না, কারণ তখন টেলিভিশনে একটা নাটক করলে আমরা পেতাম 320 টাকা। তখন আমি চিন্তা করলাম যে আমাকে যদি অর্থ উপার্জন করতে হয় তাহলে হয় যাত্রা করতে হবে, আর তা না হলে চলচ্চিত্রে অভিনয় করতে হবে। তো আমি প্রথমে চিন্তা করলাম যে যাত্রাই করি। আমি গেলাম অমলেন্দু বিশ্বাস, তাকে নমস্কার, তার কাছে গেলাম। যাওয়ার পরে উনি বললেন যে দেখো বাবা, এই লাইনটাই এসো না। আমি বললাম কেন? আমি তো অভিনয় করে বাঁচতে চাই। ওইখান থেকে তুমি যেই টাকা পাবা তাতে তুমি জীবন ধারণ করতে পারবে না। আমি বললাম যে আপনি তো করেন। বলে যে আমি তো একা উপার্জন করি না, আমার স্ত্রী সঙ্গে আছেন। তারপরে আমি চিন্তা করলাম যে না, আমাকে ফিল্ম করতে হবে। এইভাবে ফিল্মে যাও। ফিল্মে যে আমি গিয়েছি মানে একটা পরিশীলিত বা শিল্প সৃষ্টি করার জন্য তা কিন্তু না, জাস্ট অর্থ উপার্জনের জন্য আমি চলচ্চিত্রে গিয়েছি। শুধুই অর্থ উপার্জন, আর কিচ্ছু না। আপনার জীবনে সুবর্ণা মুস্তাফাকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না। কেন? এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কারণ আমি কোন অবস্থাতে চাই না তার কোনো অসম্মান হোক, কারণ উনি একসময় আমার স্ত্রী ছিলেন, সেটা আমি সবসময় মাথায় রাখি। আমরা যদি আপনার এক একটা দিন সম্পর্কে জানতে চাই, যে পুরো দিনটা আপনি কিভাবে কাটান, সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে, ঘুম থেকে ওঠেন কখন? ঘুম থেকে উঠে সকালে কয়টায়? আমি যখন উঠি তখনই সকাল। আচ্ছা, সেটা দুপুর হোক, বিকেল হোক বা সকাল হোক, আমি যখন উঠি আমি ধরে নিই এটি সকাল। আচ্ছা, তারপর কি করেন? তারপরে কি, এই স্নান করি, তারপরে খাবার খাই, তারপর টেলিভিশন দেখি, তারপর কাজ থাকলে কাজে যাই, কাজ থেকে ফিরে টেলিভিশন দেখি, খাবার খাই, মাঝে মাঝে মদ্যপান করি, তারপর ঘুমিয়ে পড়ি। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে ঘুমানোর সময় আপনি শেষ কি করেন, তাহলে আমি বলবো যে আমি চোখ বন্ধ করি। আচ্ছা, তো আবারও আরেকটা প্রশ্ন করছি, মদ্যপানটা কি বেড়েছে না কমেছে? মদ্যপান আমি করি না, মাঝে মাঝে মধ্যে, কালে ভাদ্রে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার কাছে এখন জানতে চাইবো যে এখন যারা অভিনয় করতে আগ্রহী, এই প্রজন্মের যারা অভিনয় শিল্পীরা রয়েছেন, তাদের কাছে আপনি আদর্শ, তো তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? দেখো, আমি কারো আদর্শ হতে চাই না। আমার পরামর্শ হচ্ছে যে তুমি যা করো বুঝে করো, সততার সঙ্গে করো, তাহলে সাফল্য অনিবার্য। আই ক্যান গ্যারান্টি। আপনাকে অশেষ ধন্যবাদ। খুব ইচ্ছা করছিল একটু জিজ্ঞেস করতে যে কখনো কিছু মানে মনের আনন্দে, খুব আনন্দ যদি
ফিল করেন যে হ্যাঁ খুব আনন্দিত? কখনো কোনো কবিতা আবৃত্তি করেছেন কি, কখনো কোনো ছড়া কিছু একটা কখনো কি আবৃত্তি করেছেন খুব আনন্দের সময়? আনন্দের সময় গান গাই, আনন্দের সময় হো হো করে হাসি, আনন্দিত হলে তোমার মানে কাকে কাকে বলবো মানুষ খুঁজি আচ্ছা, নিরন্তর। তো যেহেতু বললেন আপনি গান গান, একটু কি আমাদের 2 লাইন আমাদের জন্য? দেখো আমার আমার সুর এত বাজে যে গান গাইলে তোমার এই অনুষ্ঠানের জন্য সেটা অপমান হবে। আচ্ছা, 2 লাইন আবৃত্তি করবেন আপনার প্রিয় কবি? হ্যাঁ, সেটা করতে পারি। এই শামীম, রিভার্বে দাও। দিছ? ওকে, জি দিয়েছেন। রেখুমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকনদে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির যেন নীর হায় রে জীবন নদে। অশেষ ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, এখানে ক্যামেরায় যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা আমাকে পানি খাওয়ালেন তাদেরকে ধন্যবাদ, প্যানেলে যারা আছেন আমি জানি না, একমাত্র শামীমকে চিনি আমি, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হাসি মুখে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের লিজান আমার আমিতে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সবার প্রিয় অভিনেতা, আমাদের প্রিয় একজন মানুষ হুমায়ুন ফরিদীকে। তো তাকে আমরা অনেক যন্ত্রণা দিয়েছি অনেক প্রশ্ন করে, কিন্তু আমাদের আজকের এই মুহূর্তটা আমার জন্য অনেক বিশেষ একটি মুহূর্ত। তার সাথে তার কাছ থেকে অনেক কিছু শুনতে পেলাম, জানতে পেলাম। তো তার এই 60তম বর্ষে পদার্পণে আমাদের শুভকামনা রইল, তার দীর্ঘায়ু কামনা করছি, তিনি যেন সুস্থ থাকেন সেটাই আমাদের আশা। শুভরাত্রি।